মন্ত্রিসভায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন। গুমের জেরে মৃত্যু হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় হাইকমিশনার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ। বিরোধী দলের মুখের ভাষা স্বৈরাচারী, অভিযোগ বিএনপির ২৪-এর অভ্যুত্থান ফরাসি বিপ্লবের মতোই, জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস। এবং বেনজিরকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ চলমান, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গণ অভ্যুত্থান দিবস ঘিরে নাশকতার সক্ষমতা নেই আওয়ামী লীগের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভোটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার বিধানও রাখা হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইও হান খো। সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। বলেন, এই চুক্তি কার্যকর হলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বিকেলে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ। নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার উপরও গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পলাতক শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যের বিষয়টিও আলোচনায় আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন ভারতের হাইকমিশনার। স্বৈরাচারের ভাষাতেই বিরোধী দলের নেতারা কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর সরকার বাস্তবায়ন করবে। আরও জানাচ্ছেন বিজন কুমার। শেখ হাসিনার শোষণ, বঞ্চনা, দুর্নীতির বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ ঘটে জুলাই গণঅভ্যুত্থানে। রাজপথে নেমে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পতন হয় আওয়ামী স্বৈরাচার সরকারের। ২ বছর পেরিয়ে গেলেও সেই দিনের স্মৃতি এখনও অমলিন। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিএফইউজে ও ডিইউজে আলোচনা সভার আয়োজন করে। এতে সাংবাদিক নেতারা গণঅভ্যুত্থানে তাদের অবদান তুলে ধরেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্রদের সারি সারি লাশ পরীক্ষা এ সময় তথ্যমন্ত্রী বলেন, সংসদের বাইরে নানা কিছু চর্চা করা হচ্ছে, কিন্তু জুলাই সনদের প্রতিটি অক্ষর সরকার বাস্তবায়ন করতে চায়। শহীদদেরকে স্মরণ করার নামে কেবলমাত্রই যদি আমরা আমাদের ব্যক্তিগত অথবা কোনো গোষ্ঠীগত উপস্থিতিকে হাজির করার অজুহাত তৈরি করি, আমাদের বিবেকের কাছে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হব। আমাদের রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। আর এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে। তাদের ভাষা স্বৈরাচার সরকারের মতোই। একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না,
আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। আমরা যখন সরকারে এসে আমরা কিন্তু চেষ্টা করছি জুলাইয়ের ঘোষণার প্রতিটি অংশ অক্ষর আমরা যেগুলো স্বাক্ষর করেছি আমরা সেটা পালন করতে চাই। বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি দাবি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনের 18 ঘন্টা কাজ করছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে সহযোগিতা করার আহ্বান জানান মির্জা ফখরুল। 15, 16, 18 বছরের একটা জঞ্জাল, সেই জঞ্জাল থেকে বেরিয়ে এসে কাজ শুরু করেছেন একজন ব্যক্তি যিনি নিজে নির্বাসিত ছিলেন 18 বছর। দিনের 24 ঘন্টার মধ্যে বোধহয় 18 ঘন্টা তিনি কাজ করেন। এই মানুষটাকে তো আমাদের সহযোগিতা করতে হবে। আমরা যদি এখন শুধুমাত্র নেগেটিভ কথা বলে তাকে আরো পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু গণতন্ত্রকে আমরা সেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হব না। জুলাই সনদ বাস্তবায়নে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। ইতিমধ্যে পার্লামেন্টে একটা কমিটি গঠন করা হয়েছে। আপনার বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। জুলাই গণ অভ্যুত্থান এককভাবে কারো কৃতিত্ব নয় দাবি করে এটি সব রাজনৈতিক দল, ছাত্র জনতা ও সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসের ফল বলে মন্তব্য করেছেন তিনি। রাজধানীতে অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে রক্ত ছড়া জুলাইয়ে নার্সদের অবদান শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে নিঃস্বার্থ সেবা ও অপ্রাপ্তির কথা তুলে ধরেন সেবিকারা। আমি অনেক কষ্ট নিয়ে বলছি, আজও এই মুহূর্ত পর্যন্ত আমরা নার্সরা বৈষম্যের করাল গ্রাস থেকে বের হতে পারি নাই। সেবা কার্যে আমার নার্সরা কখনো দ্বিধান্বিত হয়নি, কখনো ক্লান্ত হয়নি। আন্তরিকতার সাথে, সাহসিকতার সাথে তাদেরকে সেবা দান করেছে। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, নিজেদের জুলাইয়ের মাস্টার মাইন্ড দাবি করে না বিএনপি। সমস্ত সামাজিক, রাজনৈতিক, ইসলামিক শক্তি তাদের সাথে সমন্বয় করে রাজপথে নামিয়েছে বিএনপি, এবং বিএনপির দায়িত্ব ছিল এটা। কারণ বড় দল, যে বড় তার দায়িত্ব বেশি, খুব স্বাভাবিক। এবং বিএনপি কোনো কৃতিত্ব নিচ্ছে না। বিএনপি যেটি বলছে, আমরা আমাদের উপর জনগণের অর্পিত যে দায়িত্ব একটি বড় দল হিসেবে আমরা সেটি পালন করেছি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়। মানুষ তো নিরাপত্তা চেয়েছে, মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে চেয়েছে, স্বাধীনভাবে কথা বলতে চেয়েছে, নির্ভয়ে কথা বলতে চেয়েছে। এই কারণেই ফরাসি বিপ্লব আর জুলাই বিপ্লবের মধ্যে খুব একটা পার্থক্য নাই। এই দুইটার দার্শনিক ভিত্তি প্রায় একই রকম। জুলাই গণ অভ্যুত্থান সব মানুষের সম্মিলিত প্রয়াসের ফল বলেও মন্তব্য করেন তিনি। কারো ক্রেডিট নেওয়ার কিছু নেই, সমস্ত সম্মিলিত প্রয়াস। আজকে যে ব্যক্তিটি তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমেছে, সেই সন্তানটা বিএনপি নাও করতে পারে, কিন্তু বিএনপির সমর্থক তো। বিএনপির একটি সামাজিক ভিত্তি আছে, বিশাল ভিত্তি, সেই ভিত্তিটা কাজে লেগেছে আন্দোলনে। বর্তমান সরকার স্বাস্থ্য খাত সংস্কারে কাজ করে যাচ্ছে বলেও জানান রিজভী। স্বাস্থ্য খাতে সরকারের অত্যন্ত তীক্ষ্ণ নজরদারি এবং দৃষ্টি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই বলে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ জিনিস পাওয়ার পেছনে কারা জড়িত তা জানতে তদন্ত করা হচ্ছে। এ সময় সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে ল ফার্ম কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। সম্প্রতি রাজধানীসহ কয়েকটি স্থানে বোমা সদৃশ বস্তুর অস্তিত্ব মেলে। এতে নড়ে চড়ে বসে সরকার। ইতিমধ্যেই পুলিশ বাহিনীকে সতর্ক করা হয়েছে। এদিকে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। সচিবালয় সমসাময়িক বিভিন্ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা সদৃশ্য বস্তু কারা কিভাবে আনলো এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো তৎপরতার বিরুদ্ধে সরকার সজাগ রয়েছে। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। কমলাপুরের ওদিকে, মতিঝিলের ওদিকে একটা মেট্রো রেলের ফিডারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা,
তারা হয়তো চেষ্টা করেছিল, আমরা সেটা সেভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। সাবেক আইজিপিকে দেশে ফেরাতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে তিনি আরও বলেন, এ নিয়ে কাজ করছে সরকার। কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, ইউএই না আসার শর্ত একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা অনুরোধ করেছি। আর আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে তার বিষয়ে সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে পিটিশন দায়ের করে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের বিষয়েও কথা বলেন তিনি। সার্জিও গোর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কল আনার পরে নিজেই তো স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী এবং আস্থাশীল। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। তিস্তা প্রকল্প ও মিয়ানমার করিডোর নিয়ে চীন আশাবাদী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বীজ মিলনায়তনে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফর ঘিরে দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশ 50 বছরের সহযোগিতার ভিত্তি গড়েছে বলেও উল্লেখ করেন তিনি। I believe it is the first ever for China and Bangladesh. We have sat together to discuss our experience and how to meet common challenges, why we have our own governance, ideology and practice. So it is another ice-breaking event for all of us. রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। তেসরা আগস্ট 2024 অভ্যুত্থানের এই দিনেই আসে শেখ হাসিনার পতনের এক দফা দাবি। কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঐতিহাসিক ঘোষণাটি নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তেসরা আগস্ট ছাত্র জনতার উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে শহীদ মিনার। ডাক দেয়া হয় অসহযোগ আন্দোলনের। ফিরে দেখা 24-এর সেই দিনের ঘটনা প্রবাহ নিয়ে বিজন কুমারের প্রতিবেদন। ভয়কে জয় করা এবং দাসত্বকে দাফন দেওয়ার অপর নাম জুলাই গণঅভ্যুত্থান, যে আন্দোলন দেশের ইতিহাসে দুর্নিবিত সাহসের অনবদ্য রূপরেখা। জুলাইয়ের ঘটনা প্রবাহ মানুষকে দেখিয়েছে অন্যায়কে না বলে অধিকার আদায়ের পথ। 3রা আগস্ট 2024 গণঅভ্যুত্থানের ক্যালেন্ডারের দিনটি পরিচিত 34 জুলাই হিসেবে। টানা আন্দোলনের নতুন বাঁকে এদিন আরও স্পষ্ট হয়ে ওঠে জনতার আকাঙ্ক্ষা। সেদিন সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে বলেন, গণভবনের দরজা খোলা। কখনোই আমার দরজা বন্ধ করিনি, গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলনে বলেন, এই বিক্ষোভ শুধু ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া হয়েছে। গণভবন থেকে আসা আলোচনার আহ্বানে সাড়া দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রক্তের উপর দাঁড়িয়ে সংলাপের কোনো সুযোগ নেই। 3রা আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএফইউজে ডিইউজের উদ্যোগে ছাত্র জনতার পক্ষে মানববন্ধন করে। এক পর্যায়ে পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন সাংবাদিক এবং আইনজীবী সহ চিকিৎসক আহত হন। এরই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে বিকেলে। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম ঘোষণা করেন এক দফা, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ। স্বৈরাচার মুক্ত রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কথাও বলেন তিনি। একই সঙ্গে আন্দোলনকালে হত্যা ও অপহরণের বিচারের দাবি তুলে অসহযোগ আন্দোলনের ডাক দেন নাহিদ ইসলাম। এছাড়া একই সংগঠনের প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া অসহযোগ আন্দোলন সফল করতে 15 দফা ঘোষণা করেন।
সমাবেশ শেষ হলে সেদিন সন্ধ্যায় বিক্ষোভকারীরা টিএসসি এলাকায় জড়ো হয়ে রাজু ভাস্কর্যের চোখ লাল কাপড় দিয়ে বেঁধে দেয়। পরে শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। 2025 সালে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে 5 কোটি ও আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ সহ চিকিৎসার ব্যয় বহনের জন্য করা রিট আবেদনের উপর রুল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল শুনানির জন্য গ্রহণ করেছেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মোহাম্মদ আনিসুর রহমান রায়হান। তিনি জানান, মূল রিটটি পুরোপুরি প্রস্তুত হওয়ায় এদিন বিষয়টি সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের নজরে আসে ও কার্যতালিকায় 14 নম্বর আইটেম হিসেবে অন্তর্ভুক্ত হয়। আদালতে আমরা এটা তাদের নজরে নিয়ে আসি, আনার পরে একটা লিস্টে ছিল, আজকে লিস্টের আইটেম নম্বর ছিল 14। সেটা মহামান্য আদালত সেইটা আমলে নিয়ে উনি শুনানির জন্য গ্রহণ করেন এবং আমরা আশা করছি খুব দ্রুত এই শুনানি নিষ্পত্তি হবে এবং আমাদের যে প্রেয়ার ছিল যে ক্ষতিপূরণ, আমরা আশা করছি মহামান্য আদালত সেইভাবেই রুলটা নিষ্পত্তি করবেন। ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে 30 দিনের মধ্যে বুঝিয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জমি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। জনস্বার্থে দায়ের হওয়া এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম মিজান। মন্ত্রণালয়কে এবং তাদেরকে এই ডাইরেকশন দেওয়া হয় যে অচিরেই যেন অবৈধ দখলদারদের কাছ থেকে সংক্রামক ব্যাধি হসপিটালের যে সম্পত্তি আছে এটা তাদের বরাবরে বুঝিয়ে দেওয়ার জন্য অবৈধ দখলদারদের উচ্ছেদের মাধ্যমে 30 দিনের একটা সময় দেন এবং এই মামলায় অনারেবল হাইকোর্ট ডিভিশন। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত 600টি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় 60,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন। শুষ্ক আবহাওয়া ও দমকা হওয়ার কারণে পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল জুড়ে আরও অনেক দাবানল ছড়িয়ে পড়েছে। A highway patrol dash camera showing the flames just off this roadway. Sparks. বিশ্বজুড়ে যখন প্রতিদিন প্রায় 10 কোটি টনেরও বেশি খাবার নষ্ট হচ্ছে, তখনও বিশ্বের অনেক দেশে লোকজন খেতে না পেয়ে ভয়াবহ জীবন কাটাচ্ছে। আজ এমনই কিছু দেশের কথা জানবো যেখানে খাবারের অভাবে মানুষের মৃত্যুর মতো ঘটনাও ঘটছে। ঐশী আলমের প্রতিবেদন। সুদানে চলমান গৃহযুদ্ধের কারণে 2 কোটিরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়েছেন। যুদ্ধক্ষেত্রের অবরোধ এবং কৃষি ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় দেশটির 14টি অঞ্চলে প্রায় 2 লক্ষ মানুষ চরম দুর্ভিক্ষ ও মৃত্যুর মুখোমুখি। একই সঙ্গে প্রয়োজনীয় আন্তর্জাতিক সাহায্য না পৌঁছানোয় পরিস্থিতি দিন দিন আরও মারাত্মক আকার ধারণ করছে। ফিলিস্তিনের দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং কঠোর অবরোধের কারণে গাজার প্রায় 77% মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। যুদ্ধবিরতির পরও সেখানকার খাদ্য ও চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় কয়েক লক্ষ শিশু তীব্র পুষ্টিহীনতার শিকার হয়েছে। বাজারে তাজা খাবার ও পুষ্টিকর উপাদানের তীব্র ঘাটতি থাকায় পুরো অঞ্চলটি এখনো দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। ইয়েমেনে দীর্ঘস্থায়ী রাজনৈতিক সহিংসতা এবং ভয়াবহ বন্যা ও খরার মতো জলবায়ু বিপর্যয়ে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি বারবার ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে খাদ্য ও জ্বালানির আকাশছোঁয়া দাম, যা সাধারণ মানুষের খাবার কেনার ক্ষমতা কেড়ে নিয়েছে। নাইজেরিয়ায় বর্নো রাজ্যের বোকো হারাম ও সশস্ত্র গোষ্ঠীগুলির সহিংসতার কারণে প্রায় 3 কোটি মানুষ চরম খাদ্য সংকটে রয়েছেন। অভ্যন্তরীণ বাস্তুচ্যুত লক্ষ লক্ষ মানুষ কৃষিকাজ করতে না পারায় সেখানে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হচ্ছে। সোমালিয়ায় টানা কয়েক বছরের ভয়াবহ খরা,
ফসল উৎপাদনের রেকর্ড পরিমাণে হ্রাস এবং আল শাবাবের অভ্যন্তরীণ সংঘাতের কারণে দেশটির প্রায় ৬০ লক্ষ মানুষ তীব্র ক্ষুধার্ত। মধ্যপ্রাচ্যে সংকটের পরোক্ষ প্রভাবে খাদ্য ও জ্বালানির আকাশছোঁয়া দাম এখানকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। নামিবিয়ায় এল নিনোর প্রভাবে বিগত বছরগুলোতে বৃষ্টিপাত প্রায় বন্ধ হয়ে দেশের ৮৪% খাদ্য মজুদ সম্পূর্ণ শেষ হয়ে যায়। ফসল উৎপাদন অর্ধেকের বেশি কমে যায় এবং কয়েক হাজার গবাদি পশু মারা যাওয়ায় দেশের প্রায় অর্ধেক মানুষ চরম অনাহারে পড়ে যান। হাতি, জেব্রা ও জলহস্তী সহ ৭০০টিরও বেশি বন্যপ্রাণী গুলি করে হত্যা করে ক্ষুধার্ত মানুষের মাঝে মাংস বিতরণের এক নজিরবিহীন সিদ্ধান্ত নেয় নামিবিয়া সরকার। ঐশী আলম, মোহনা সংবাদ। ম্যাচ ফিক্সিং এবং দুর্নীতি বিরোধী তদন্তে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোগোদম আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। এক বিবৃতিতে আইসিসি জানায়, স্বাধীন দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল রেড্ডিকে আইসিসির দুর্নীতি বিরোধী বিধির ৩টি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। ২০২৫ সালের আবুধাবি টি10 লিগে সংগঠিত ঘটনাগুলোর সঙ্গে এই অভিযোগগুলো সংশ্লিষ্ট। গেল বছরের নভেম্বরে তদন্ত চলাকালে রেড্ডিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞায় এখন পূর্ণাঙ্গ রায় ৮ বছরের শাস্তিতে রূপ নিয়েছে। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মন্ত্রিসভায় গুম প্রতিরোধ প্রতিকার আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন। গুমের জেরে মৃত্যু হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। প্রধানমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, ভারতীয় হাইকমিশনারের বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ। বিরোধী দলের মুখের ভাষায় স্বৈরাচারী অভিযোগ বিএনপির। ২৪-এর অভ্যুত্থান ফরাসি বিপ্লবের মতোই জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস। এবং বেনজিরকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ চলমান, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গণ অভ্যুত্থান দিবস ঘিরে নাশকতার সক্ষমতা নেই আওয়ামী লীগে। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।